আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আজকে আমি হুমায়ুন আহমেদের লেখা অন্যতম একটি শ্রেষ্ঠ উপন্যাস শুভ্র এটা নিয়ে আলোচনা করব, সংক্ষেপে আর কি রিভিউ দেব। তো এ হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা শুভ্র উপন্যাসটি। তো শুভ্র উপন্যাস মূলত একজন মানে শুদ্ধতম মানুষকে নিয়ে লেখা। তিনি একজন শুদ্ধতম মানুষকে মানে ফুটিয়ে তুলতে চেয়েছেন এই উপন্যাসটিতে। তো যাই হোক, এই উপন্যাসে যে চরিত্রগুলো রয়েছে সেগুলো সংক্ষেপে আলোচনা করব এবং কোন চরিত্র কোন রোল প্লে করেছে সেইটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব, আর বিস্তারিতগুলো আপনারা পড়ে নেবেন। প্রথমে আসি যে মূল চরিত্র সেটা হচ্ছে শুভ্র, একজন স্টুডেন্ট, মানে মেধাবী ছাত্র। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ে এবং তার হচ্ছে চোখের একটু সমস্যা, মানে একেবারে মোটা চশমা পরে থাকে সব সময় এবং চশমা খুললে সে কিছু দেখতে পায় না, মানে একেবারে অন্ধ এরকম। এবং খুব ভদ্র, নম্র, বেশি কথা বলে না, প্রয়োজনে কথা বলে এবং সে বাইরে তেমনটা যায় না প্রয়োজন ছাড়া। রুমে বসে থেকে শুধু পড়াশোনা করে, মানে একাডেমিক পড়াশোনা ছাড়াও সে এক্সট্রা প্রচুর পড়াশোনা করে এবং শুধু পড়াশোনা করে প্লাস যেগুলো শেখে নতুন নতুন কিছু সেগুলো আবার অন্যকে বলার চেষ্টা করে। আর এই অন্যকে বলার মাধ্যমে কিন্তু আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে মাথায় সেই পড়াগুলো গেঁথে যায় অন্যকে বললে। তো শুভ্র, তার মা এবং তার বাসায় আরেকজন মেয়ে ছিল বিনু, তাকে সবসময় সে গল্প বলে শোনাতো। তো যাই হোক, শুভ্র তার একজন বাবা আছে, মা আছে। তার বাবা হচ্ছে মোতাহের হোসেন, মা হচ্ছে জাহানারা বেগম। তো মোতাহের হোসেন স্বভাবে কম কথা বলেন এবং খুব ভদ্র টাইপের লোক, বাট তার স্ত্রী জাহানারা বেগম খুব আর কি সুবিধার লোক না, অতিরিক্ত কথা বলেন, প্লাস তার একটু ব্যাড হ্যাবিট রয়েছে আর কি, মিথ্যা অপবাদ দেওয়া, অন্যকে আবার রাগ করা, এরকম অনেক বদ অভ্যাস রয়েছে। এরপরে এই সুব্রতের বাসায় একটা কাজের মেয়ে থাকতো, আর একজন মেয়ে থাকতো, তার নাম হচ্ছে বিনু। সে বিনুটা হলো এই মোতাহার হোসেন, এই শুভ্রর যে বাবা, তার বন্ধুর মেয়ে। অর্থাৎ এই বিনু ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিতে এসেছিল ঢাকায়। সে কোচিং করে ভার্সিটি অ্যাডমিশন দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে অ্যাডমিশন আর কি পাশ করতে পারেনি। এর ফলে সে অনেক পাশ না করার পরও সে অনেকদিন ধরে সুব্রতের বাসায় রয়েছে। তো এই নিয়ে আবার জাহানারা বেগমের মাথা ব্যথা, সে বাসায় যায় না কেন, মানে সে আর কি দেখতে পায় না, সে চায় না। আর শুভ্র বিনুকে নিয়ে কথা বলতো, বিনুকে নিয়ে গল্প বলতো, বিনুকে চা বানিয়ে তার ঘরে আসতে বলতো, বিনুকে বসে বসে গল্প শোনাতো। এই নিয়ে জাহানারা বেগম তাকে দেখা পেত না, বিনুকে দেখতে পেত না, তার উপর রাগ করতো। মানে তাকে তাড়ানোর একটা প্রবণতা তার মধ্যে ছিল, মানে অনেক কিছু অপবাদে তাকে তাড়ানোর চেষ্টায় থাকতো সবসময়। এমনকি মিথ্যা অপবাদে, টাকা চুরির অপবাদে তাকে তাড়িয়ে দেওয়ার একটা সে বন্দোবস্তও করেছিল এই জাহানারা বেগম। তো সব মিলিয়ে, আর বিনুর বাবা ছিল হাবিবুর রহমান। সে নিম্ন পরিবারের একজন মানুষ। সে মেয়েকে ঢাকায় রেখে গিয়েছে তার মোতাহার হোসেন তার বন্ধুর বাসায়, এবং তার স্বপ্ন যে মেয়ে বড় কিছু করবে, বড় কিছু করবে। বাট হাবিবুর রহমানের কিন্তু কিছু ছিল না। এ যে ঢাকায় রেখে গেছে মেয়েকে, সে যে নিতে আসবে সে গাড়ি ভাড়াটুকু নাই, এজন্য সে ঢাকায় আসতেও পারছে না, বিনুকে নিয়েও যেতেও পারতেছে না। এরকম একটা মানে ফিনান্সিয়াল ক্রাইসিস হাবিবুর রহমানের মধ্যে ছিল। তো এই হচ্ছে শুভ্রর পরিবার। আর শুভ্র যে পড়তো বিশ্ববিদ্যালয়ে, সে কিন্তু মেধাবী ছাত্র ছিল। সে বিশ্ববিদ্যালয়ে টপার তো ছিলই, মানে ফার্স্ট ছিলই, প্লাস সে ডিপার্টমেন্টের মানে হিস্ট্রিতে সর্বোচ্চ নম্বর পেয়েছিল এই শুভ্র। আর শুভ্রর বেস্ট ফ্রেন্ড বলতে একজন ছিল, সে হচ্ছে মীরা। মানে সেও মেধাবী ছাত্রী, শুভ্রর পরবর্তীতে তার পজিশন, সেও ভালো, কিন্তু সে একটু মেয়ে হলেও চঞ্চল প্রকৃতির। সে সব কিছু প্রশ্ন করতো সবসময়, মানে
শুভ্রকে তুই করে বলতো, কিন্তু শুভ্র মীরাকে তুমি করে বলতো, মানে এরকম একজন মেয়ে। এবং মীরার বাবার নাম ছিল ইয়াসিন। তার আবার স্ত্রী মারা গিয়েছিল, পরবর্তীতে আর বিবাহ করে নাই। তো সব মিলিয়ে সে স্ত্রী ছাড়া আজীবন কাটিয়ে দিয়েছে স্ত্রীর শোকে। কিন্তু সে আবার প্রচুর গল্প বলতো, যাই হোক এটা বিস্তারিত আপনারা পড়লে পাবেন। এবং মীরাদের বাসায় একজন আসতো আর্কিটেকচার, তার নাম হচ্ছে আকলাক সাহেব। পরবর্তীতে সেই মীরাকে বিবাহ করে। আকলাক সাহেব ইনিও এক ধরনের মানে মানে উৎকুশ প্রকৃতির লোক। তো যাই হোক, এনার মধ্যে কিছু দূরদর্শিতা ছিল আকলাক সাহেবের সাথে। আকলাক সাহেব মীরাকে দাওয়াত দিয়েছিল, অনেক জনের দাওয়াত দেয়, তার বাসা নিয়ে যায়, পার্টি করে, আবার মীরাদের বাসায় ওদের পার্টি হয়। এই সব মিলিয়ে একটা বিনোদনমূলক তারা জীবন অতিবাহিত করত। এবং এখানে আরেকটা চরিত্র রয়েছে, সেটা হচ্ছে মিশকাত সাহেব। সে অন্ধ হাত থেকে ভবিষ্যৎবাণী করতে পারত, মানে বিভিন্ন পার্টি, জন্মোৎসব, জন্মদিন, বিবাহ বার্ষিকীতে তাকে দাওয়াত করা হতো এবং তাদের মানে এবং পাবলিকদেরকে মজা দেওয়ার জন্য সে হাত থেকে তাদের ভবিষ্যৎবাণী করে দিত। তো যাই হোক, এগুলো হলো সার্বিক কয়েকটি চরিত্র। তো বিস্তারিত চরিত্রর রুলগুলো বলতে গেলে আসলে আমাদের সময়গুলোকে আমরা মেনটেন করতে পারবো না। সংক্ষেপে যে গল্পটা আমরা বলতে চাই, হঠাৎ করে একদিন এই শুভ্রর বাবা মারা গেল। মারা যাওয়ার পরে বাড়িতে যেই একটা বেদনা থাকবে, শোকের একটা ছায়ায় পুরো বাড়িটা নেমে আসবে, মানে শোকর ছায়া নেমে আসবে বাসায়, সেরকম কিছু হলো না। শুভ্রর মা জাহানারা বেগম যে কাঁদবে, স্বামী মারা গিয়েছে, সে যে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবে, এরকম কোনো কিছুই ঘটলো না। শুভ্র বাবার মৃত্যুতে চোখ দিয়ে পানি পড়বে টট্টর টট্টর করে, এরকমও কিছু ঘটলো না। এমনকি যেদিন শুভ্রর বাবা মারা যায়, সেদিন শুভ্র বেলকুনিতে বসে আছে এবং বিনুকে বলতেছে, বিনু এক কাপ চা দিয়ে যাবে। বিনু একটু অবাক হলো, বাবা মারা গেল অথচ চা খাবে, এরকম একটা সিচুয়েশনে। সে জিজ্ঞেস করলো শুভ্রকে, এরকম কেন? তখন শুভ্র জবাব দিল যে, মারা গেলে তো আমরা কী করবো, মারা গেলে তো আমরা ধরে রাখতে পারবো না, এরকম অনেক যুক্তিটা তাকে বললো, বোঝালো। একটু পরে আর কি মোতায়ের হোসেন যেখানে কাজ করতো, তার যে অফিস ছিল, সে অফিসের ম্যানেজার নাম ছিল সালেউদ্দিন এবং সহকারীর নাম ছিল মঞ্জুরুল বা মঞ্জু। তেরা আসলো আর কি মৃত বাড়িতে। আসার পরে জাহানারা বেগমের সাথে কথা বলার পরে বলল, আমরা শুভ্রর সাথে একটু কথা বলতে চাই, কারণ তার বাবার মৃত্যুর পর বাবার যে ব্যবসা প্রতিষ্ঠান যেটা আছে, সে ব্যবসার তো উত্তরাধিকার সূত্রে সেই পাবে, মানে তার দাদার ছিল, দাদার থেকে তার বাবা মোতাহার হোসেন পেয়েছে, মোতাহার হোসেন থেকে তো সে শুভ্রই পাবে, এটাই তো আর কি নিয়ম। তো তখন শুভ্রকে ডেকে নিয়ে একটা রুমে গেল। যাওয়ার পরে শুভ্রকে তারা বলল যে, তোমার বাবার কিসের ব্যবসা তুমি কি জানো? তার আগে বলেছিল যে, তুমি কি চাও তো তোমার বাবার যে উত্তরাধিকার যে ব্যবসাটা তুমি পাচ্ছ, সেটাকে তুমি চালিয়ে নেবে, বা এটা তো তোমার নিয়ে যেতে হবে, তোমার এটা দায়িত্ব। তখন শুভ্র রাজি হয় সঙ্গত কারণে। তারপরে বলে, এখন তুমি কি জানো যে তোমার বাবার ব্যবসাটা কি? তখন শুভ্র বলে না। তখন শুভ্র না বলার পরে ম্যানেজার সাহেব বললেন, তোমার বাবার ব্যবসাটা ছিল হচ্ছে পতিতালয়ের ব্যবসা। তখন শুভ্র একেবারে নিস্তব্ধ হয়ে যায়, সবাক হয়ে যায় যে আমার বাবা এরকম একটা কাজ করতো, আমার উত্তরাধিকার সত্যি এরকম একটা ব্যবসা পেয়েছিল। তখন সালাউদ্দিন সাহেব বলেন, তোমাদের 3টা বাসা রয়েছে এরকম পতিতালয়ের, এবং 3টা পতিতালয়ে সর্বমোট 51 জন মেয়ে থাকে, এবং তাদের থেকে 50% টাকা তোমরা পাও। মানে এরকম একটা ভালো মানের ব্যবসা। বাট সুব্রত অবাক, কারণ সে কিছুটা হলেও সাদা মানুষ, শুভ্রতম মানুষ, শুদ্ধতম মানুষ, তার মধ্যে মানবতাবোধ, বিবেকবোধ রয়েছে। তো যখন সে শুনতে পেল, তখন বাবার প্রতি তার ঘৃণা জমে গেল, তার মার প্রতিও ঘৃণা জমলো, কারণ তার মা এতটুকু জানতো, তবুও তার বাবাকে এখান থেকে ফিরে আসতে বলেনি। এরপর থেকে সে নির্বাক হয়ে গেল, কারোর সাথে কোনো কথা বলে না, একেবারে নিস্তব্ধ, বাসা থেকে বেরিয়ে যায়, এটা খোঁজে ওটা খোঁজে। তো তারপরে দাফন টাফন শেষ করার পরে মঞ্জু মানে শুভ্র অন্যরকম হয়ে গেল। তারপরে সে আর কি
তার বাবার ব্যবসায় জয়েন করলো, বাবার ব্যবসায় গেল। তো যাওয়ার পরে সে সব কিছু ঘুরে ঘুরে দেখলো, তার সব কিছু স্মৃতি মনে পড়লো। মনে পড়ার পরে আরেকজন বৃদ্ধের কথা মনে হয়েছিল তার। তো সে তাকে স্কুলে নিয়ে যেত এবং নিয়ে আসতো। তো তখন শুভ্র আর কি ওই বৃদ্ধর কথা মনে পড়ার সাথে সাথে একজন আর কি পতিতার কথা মনে পড়লো, যে পতিতার কাছে একদিন ওই বৃদ্ধ নিয়ে গেছিল শুভ্রকে। নিয়ে যাওয়ার পরে বলেছিল, এটা তোমার মা। তখন তো শুভ্র ছোট, কিছু বুঝতে পারে না, এবং শুভ্রকে বৃদ্ধ বলেছিল যে তুমি এটা কাউকে বলবে না যে তোমাকে আমি এই কথা বললাম। তারপর শুভ্র আর কাউকে বলে নাই। কিন্তু আজকে শুভ্রর মনে পড়লো যে এটাই ছিল তার প্রকৃত মা, এবং জাহানারা বেগম মোতাহার হোসেন এরা আসলে তার পালিত বাবা, এরা আসলে তার আসল বাবা মা না। পরবর্তীতে শুভ্র যখন জাহানারা বেগম জিজ্ঞেস করলো, তখন বুঝতে পারলো যে আসলে সেটাই তার মা ছিল। এবং পতিতলায় যাওয়ার পরে শুভ্র তো চায় নাই তার বাবার এটাকে ধরে রাখতে। তখন শুভ্র একটা জিনিস চিন্তা করেছিল যে আমি এই পতিতাগুলোকে আমি তাদের চাহিদা মোতাবেক তারা কি চায়, তারা যেন শুদ্ধতম জীবনে ফিরে যেতে পারে, তাদের এই নষ্ট জীবন ছেড়ে তারা যেন আসল জীবনে ফিরে যেতে পারে, একটা ভালো জীবন যাপন করতে পারে ভালোভাবে। এটা চাওয়াতে সে তাদের সাথে মিশতে লাগলো যে তারা কি চায়, এটা ছেড়ে তারা কি কাজ করতে চায়, তাদেরকে সেখানে দিয়ে পাঠাতে চাইতো। বা সে প্রথমে চাইলে সবাইকে গ্রামে দিয়ে পাঠাবে। পরবর্তীতে দেখলো যে সবাইকে যদি আমি টাকা দিয়ে বিদায় করে দিই, এখান থেকে হয়তো গিয়ে আরেক জায়গায় উঠবে। তো সেটা বোঝার পরে সে আসলে তাদের সাথে মিশা শুরু করলো। সেখানে একজন পতিত ছিল, তার নাম হচ্ছে আসমানি, দেখতে খুব সুন্দর। শুভ্র তার কাছে গিয়ে কথাবার্তা শুরু করলো, তার হাতে চা খেলো, তার সাথে ঘোরাফেরা করা শুরু করলো। তো সব মিলিয়ে যখন আর কি শুভ্র তার সাথে মিশতে লাগলো, দেখলো আসলে তাদের জীবনে কিছু নেই, তারা আসলে জীবনে কিছু পারে না, তারা শুধু পুরুষের সাথে শুতে পারে এবং আর কি টাকা ইনকাম করতে পারে, এছাড়া তাদের আর কোনো এক্সপিরিয়েন্স নাই, তারা আর অন্যটাতে ইন্টারেস্টেডও না। এরকম একটা তাদের মন মানসিকতা মেন্টালিটি তৈরি হয়ে গিয়েছিল। তো এরকমভাবে শুভ্রর জীবনটা কাটতে থাকলো। এর মধ্যে বিনুর জীবনে অনেক কিছু ঘটে গেল। বিনু বাসায় গিয়েছিল, তারপর আবার বাসা থেকে যখন বিয়ে ঠিক হয়েছিল, সেখানে তার বাবা বিয়ে দেবে, কিন্তু দেখলো যে পাত্রের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল সে পাত্র আবার আর কি দ্বিতীয়বার মানে সেকেন্ড টাইম ম্যারিড করতেছে, এবং তার আসলে চরিত্র খারাপ। তখন অনেক কিছু বলার পরেও তার বাবা বিয়ে ভাঙেনি। তখন বিনু জোর করে বাসা থেকে এই শুভ্রদের বাসায় চলে আসে আবার। তো তারপরে বিনু ওখানে থাকতে শুরু করে। থাকার পরে হঠাৎ করে তার বাবা একদিন মারা যায়। বিনু তখন সেখানে যেতে চায় এবং পরে যাইতে পারে না। তখন আবার এই জাহানারা বেগমের অসুস্থ, সে বলে আমাকে রেখে তুমি চলে যাবে। এরকম করে আস্তে আস্তে দিন কেটে যেতে লাগলো। হঠাৎ করে একদিন বিনু বলতেছে আমি চলে যাবো, আর থাকবো না, বাবা মারা গেছে, এখন যেতে হবে আমার। তখন শুভ্র তাকে মানে কোলে নিয়ে বললো যে তুমি চলে যাবে, আমাকে দেখবে কে, মানে তুমি আমাকে তোমার মাথায় আশ্রয় দাও, যে তোমার ভালোবাসা আমি এত দূরে এসেছি, এখন নিজেকে সমর্পণ করলাম তোমার কাছে, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে পবিত্র করো, আমি শুদ্ধতম মানুষ হতে চাই। এরপরে উপন্যাসটি শেষ হয়ে যায়।